মা, আজও আপনি একা একা কাজ করছেন? মনের ভেতরে প্রশান্তির ছায়া বয়ে যায় নাসিমা বেগমের। তিনি হাসি মুখে পেছনে তাকান। হিয়াকে দেখে একটু অবাক হন না তিনি। মেয়েটা এমনই, প্রতিদিন রাতেই পই পই করে বলে দেয় নাসিমাকে। মা, আপনি কিন্তু একা একা এত কাজ করতে যাবেন না। ফজরে উঠি আমি, আমায় একটু ডাক দিবেন আম্মু? দুজন একসঙ্গে করলে সব তাড়াতাড়ি হয়ে যাবে। নাসিমা শোনে না হিয়ার কথা। কি করে শুনবেন তিনি? ওদের নতুন বিয়ে হয়েছে, বর বউয়ের কথা গল্প করতে করতেই তো রাত শেষ হয়ে যায়। ভোরে উঠতে কষ্ট হবে না? তাছাড়া নতুন বিয়ে হয়েছে ওদের। বাপের বাড়িতে যে সব অভ্যাস ছিল তা তো আর এত কম সময়ে চলে যাবে না। ওকে তো একটু সময় দেওয়া উচিত, যেমনটা রুহি নিয়েছে। এসব ভেবেই নাসিমা আর ডাকেন না হিয়াকে। যেটুকু কাজ তিনি একাই করতে পারেন। কিন্তু মেয়েটা শুনলে তো, এই যে প্রতিদিনের মতো নিয়ম করে আজও উঠে চলে এসেছে। তুমি কেন উঠতে গেলে মা? এটুকু কাজ আমি একাই পারবো। হিয়া ততক্ষণে নাসিমার পাশে এসে দাঁড়িয়েছে। হিয়া নীল শাড়িটার আঁচলখানা কোমরে গুজল, বেসিনের রাখা থালবাটির গুলোতে হাত দিয়ে বলল, আম্মু, আমি জানি আপনি পারবেন। আপনি তো মা, আর মায়েরা সব পারে। কিন্তু আপনি এখানে একা কাজ করবেন আর আমি ঘুমিয়ে থাকবো, এটা কি হয় বলেন? নাসিমা খুশি হন মনে মনে, তবে যতটা হন ততটা প্রকাশ করেন না। কেবল হিয়ার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইলেন কয়েকক্ষণ। হিয়া আর কিছু বলে না, থালা বাসনগুলো ধুয়ে ফেলে। গৃহকর্মীর রাবেয়া গর্ভবতী হওয়ার দরুন নাসিমা ওকে দিয়ে এখন অতটা ভারী কাজ করান না। রাবিয়া আসে 10টার দিকে, এসে অল্প সংখ্যক কাজ করে দিয়ে চলে যায়। এজন্য নাসিমার উপর একটু বেশি চাপ পড়ে গেছে। হিয়া ও নাসিমা মিলে সকালের নাস্তা তৈরি করল। সব কাজ শেষ। তখন সকাল 7টা। নাসিমা তখন হিয়াকে বললেন, মা, তাহলে তুমি প্লিজ খাবারগুলো একটু টেবিলে নিয়ে রাখো। আমি রেডি হয়ে আসছি। খেয়ে দে একেবারে বেরোবো ওদের সাথে। হিয়া প্রথমে সাই জানালেও পরক্ষণে কি ভেবে যেন ডাকলো নাসিমাকে। নাসিমা পিছনে ঘুরে তাকালেন, বললেন, কিছু বলবে মা? হিয়া প্রথমে গাইগুই করতে লাগলো, যা দেখে নাসিমা ওকে অভয় দিলেন। এতে হিয়া যেন একটু সাহস পেল, বলল, আম্মু, আমি ভার্সিটিতে যেতে চাচ্ছিলাম, আজকে যাব। নাসিমার হঠাৎ করে কি যেন মনে পড়ল, এই জন্য তিনি জিভে কামড় দিলেন। হিয়ার দিকে এগিয়ে এসে ওর কাঁধে হাত রাখলেন, বললেন, আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম ভার্সিটির কথা। তোমাকে বলবো বলবো করে মনেই থাকে না। যাই হোক, এটা আবার আমাকে বলার কি দরকার আম্মু? অবশ্যই যাবে তুমি ভার্সিটিতে। হিয়া হাসলো, বলল, আমি আজকে থেকে যেতে চাচ্ছিলাম আম্মু। বেশ তো। আচ্ছা, আমি রাজকে বলবো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এতক্ষণের হাসি খুশি মুখটা রাজের কথা শোনা মাত্রই চুপসে গেল। হিয়ার তো ঠেকা পড়েনি যে রাজের সাথে যেতে হবে। রাজের কথা শুনে হিয়ার যতটা না বিরক্ত লাগলো, তার চেয়ে দ্বিগুণ ঠান্ডা গলায় সে বলল, না না মা, সমস্যা নেই, আমি একা যেতে পারবো। তাছাড়া আপনার ছেলের সঙ্গে একটু কথা বলে নিই। নাসিমা সায় দিলেন তাতে। হিয়াকে পাঠিয়ে দিলেন ওর ঘরে। নাফির সাথে কথা বলবে, আবার ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হবে। সময় লাগবে মেটার, তাই তিনি হিয়াকে পাঠিয়ে দিলেন এবং নিজে সমস্ত খাবারগুলো টেবিলে এনে রাখলেন। সব কিছু গুছিয়ে তারপর গেলেন নিজে ফ্রেশ হতে। নাফি তখনও ঘুমে। ফজরে দুজন একসাথে নামাজ পড়েছে। এরপর হিয়া নিচে চলে গেছে আর নাফি আবারও ঘুমিয়ে পড়েছে। হিয়া এসে আলগোসে নাফির শিওরে বসলো। কি মনে করে যেন হিয়া হাত রাখলো নাফির গালে, খোঁচা খোঁচা চাপ দাড়িতে। নাফির দিকে তাকিয়ে হুট করেই চমৎকার হাসলো সে। হাত বুলিয়ে দিতে লাগলো গোটা মুখে। মন্ত্রমুগ্ধের ন্যায় দেখে গেল তার ব্যক্তিগত পুরুষটাকে। কণ্ঠে তার আপনা আপনি চলে এলো, এত মায়ায় কখন জড়ালেন সাহেব? কিভাবে পারলেন? এই হিয়া যে এলোমেলো ভাবে বড্ড জড়িয়ে যাচ্ছে আপনি নামক মানুষটাতে। আপনি কিন্তু দারুণ জাদু জানেন, নাফি। কিভাবে পারলেন এমন জাদু করতে? নাভি আচমকায় চোখ খুলে ফেলল এবং নিজের মুখে থাকা হিয়ার হাতখানা চেপে ধরল সে। হঠাৎ আকস্মিক ঘটনায় কিংকর্তব্য বিমুখ হলো হিয়া। সে চমকে গেল। ও কিছু বলার আগেই নাফি হিয়ার হাতটা টেনে ঠোঁটে ছোঁয়ালো।
এতে হিয়ার সর্বাঙ্গ যেন শিউরে উঠল। এতে মেয়েটি পরক্ষণে চোখ দুটো বন্ধ করে নিল। নাফি পাকা হাসলো, তা দেখে বলল, তুমি আমার এত কাছে এলে লজ্জা কেন পাও ময়না? বীর তো অনেক দিনে হলো, এখনো কি লজ্জা ভাঙাতে পারেনি? হিয়া জবাব দিল না। সে নিজেও জানে না নাফির সামনে এলে কেন কাঁপাকাঁপি শুরু হয় তার। লজ্জারা সব আষ্টে পিষ্টে জড়িয়ে রাখে তাকে। সে চাইলেও পারে না নিজের থেকে নাফির কাছে যেতে। বেচারি ভাবছিল মনে মনে এসব। ঠিক তখনই শুনতে পেল নাফির আরেকটি কথা। এমন হলে তো জনগণ আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলবে। কেমন পুরুষ আমি, যে নিজের বউয়ের লজ্জা এখনো ভাঙাতে পারলাম না? এরপর নাফি কিছু একটা ভেবে চোখ মুখ শক্ত করে ফেলল। হিয়া তখন অন্যদিকে তাকিয়ে নাফি হিয়াকে বলল, ময়না, একটু শোনো তো। নাফির কথা বলার ধরন শুনে হিয়া তাকালো ওর দিকে। নাফি তখন ইশারায় বোঝালো সে কানে কানে বলবে। এজন্য হিয়া নিচু হয়, নিজের কানটা নাফির মুখের সামনে নিল। নাফি তখন হিসিয়ে বলল, প্রতিদিন যে ডোজ চলছে তাতে কি লজ্জা ভাঙার কাজ হচ্ছে না? আরো কড়া ডোজ চাই? হিয়ার চোখ দুটো আপনা আপনি বড় হয়ে গেল। সি সি, লজ্জায় মেয়েটা হাঁস ফাঁস করতে লাগলো। উঠে সরে যেতে চাইলো সেখান থেকে, কিন্তু শেষ রক্ষা হলো না। নাফি হিয়ার হাতটা টেনে ধরল, বসালো হিয়াকে আগের জায়গায়। স্বাভাবিকভাবে বলল, তুমি যদি উল্টাপাল্টা মনে করে নিজেই লজ্জা পাও, তাও কি আমার দোষ? আমি কিসের ডোজের কথা বললাম? এই যে নিয়ম করে তোমাকে ভালোবেসে যে চুমু খাই প্রতিদিন, সেটাকে একটা ডোজের মতো কাজ করার কথা না? এই কয়েকদিনে কয়েক লক্ষবার চুমু খেলাম, অথচ তোমাকে প্রত্যেকবার চুমু খেতে গেলেই তুমি নতুন করে লজ্জা পাও। তাই বললাম যে কড়া ডোজ চাই। মানে ধরো, এখন থেকে চুমুর সাথে সাথে। হিয়া থামিয়ে দিল নাফিকে। বিয়ের পর থেকেই বেচারির সাদা মনে সারাদিন কালা কালা ভাবনা চিন্তা ঘুরে বেড়ায়। এতে ওর কি দোষ? মুরব্বীরা বলে এটা নাকি বিয়ের দোষ। নাফি যা মিন করেই বলুক না কেন, তার কালা মনে তো একটা জিনিসই দেখিয়ে দেয়। এই সমস্যার জন্য হিয়া বেচারি কখন জানি পাগল হয়ে যাবে। হিয়া কথা ঘুরানোর আপ্রাণ চেষ্টা করে বলে উঠল, আজকে ভার্সিটিতে যেতে চাচ্ছিলাম, দিয়ে আসবেন আমায়? হিয়ার ভার্সিটি যাওয়ার কথা শুনে নাফি চকিতে উঠল। শোয়া থেকে উঠে বসলো সে। ময়না, ভার্সিটিতে যাবো কখন প্ল্যান করলে? হুট করেই, অনেক দিনই তো যাওয়া হয় না, সামনে এক্সাম আছে তো। বললাম ভার্সিটি চেঞ্জ করে দে, যদি ওরা না মানে আমি নিজে কর্তৃপক্ষের সাথে কথা বলবো। কিন্তু তুমি তো রাজি হলে না। তোমাকে তো ওখানে একাকে যেতে দিতে মন চায় না পাখি। হিয়া নাফিকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না, আমার কিছুই হবে না। আপনি থাকতে কার সাহস আছে আমার কিছু করার? হিয়ার সরল কথাতে নাফি খুশি হলেও নিশ্চিন্ত হতে পারে না। সে কিভাবে হিয়াকে প্রোটেক্ট করবে কে জানে। হিয়া সুযোগ পেয়ে এবারে উঠে চলে গেল। গোসল টোসল করে তারপর যেখানে যাওয়া যাবে আলমারি থেকে সুন্দর একটা 3 পিস বের করলো মেয়েটা। এরপর ওয়াশরুমে ঢুকবে এমন সময় নাফি বাদ সাধল। এই ময়না, কই যাও? গোসল করব। ভার্সিটি থেকে কখন আসবো না আসবো বলা তো যায় না, এই গোসলটা করেই যাব। নাফি বসা থেকে এক লাফে নিচে নামলো। হিয়ার মুখোমুখি এসে দাঁড়ালো, হিসিয়ে বলল, রাতে না গোসল করলে, এখন আবার করবে? হিয়া ভেবেছিল নাফি বোধহয় কোনো জরুরি কথা বলবে, এজন্য সে দাঁড়িয়েছিল। নাফির ওই কথাটি শুনে সে চলে যেতে নিল। মুখে শুধু বলল, ধ্যাত, সবসময় শুধু উল্টাপাল্টা কথা। মেয়েটি যেতে চাইলেও যেতে পারে না। নাফি ফের আটকালো ওকে। এইবার আর কোনো কথা বলল না লোকটা। হিয়াকে একটানে নিজের সাথে মিশিয়ে নিল। হিয়া কোনো কিছু বুঝে ওঠার আগেই নাফি আক্রমণ চালালো হিয়ার অধর জোড়াতে। হিয়ার হাত থেকে কাপড় চোপড়গুলো পড়ে গেল আপনা আপনি। হাত দুটো চলে গেল নাফির পিঠের কাছে। খুব জোরে খামচে ধরল পিঠের কাছটায়। তন্মধ্যে নাফি একটা বাক্যই শুধু আওড়ালো, ওকে ফাইন, আমিও গোসল করবো পাখি। চলো তাহলে, লজ্জা ভাঙানোর ওভার টেস্টটা দিয়েই ফেলে। হিয়া নাফি দুজনে একসঙ্গে নিচে নামলো। ততক্ষণে রাজ ও রুহি উঠে পড়েছে। ওরা অলরেডি খাওয়া শুরু করেছে। ওরা দুজন অমনি। নাফি হিয়ার ধারে না দুজনের কেউই। রুহি এই 1 মাসে অসংখ্যবার চেষ্টা করেছে হিয়াকে কষ্ট দেওয়ার, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনোভাবে ব্যর্থ হয়েছে সে। যতবারই সে ব্যর্থ হচ্ছে ততবারই রাজের সাথে ঝগড়া করছে।
সে মূলত হিয়াকে দেখতেই পারছে না। দুজনে একই বাড়িতে থাকলেও ওদের সারা দিন দেখাও হয় না বলা যায়। রাজের শরীর কমে গেছে অনেক, চিন্তায় শোকে বেচারা ধুকে ধুকে মরছে। এই কয়েক দিনের মাথায় রাজকে দেখায় গাঁজাখোরের মতো, চোয়াল টোয়াল ভেঙে একটা নেশাকার অবস্থা। যদিও সেও আড়ালে আবডালে হিয়ার থেকে প্রতিশোধ নিতে চায়। হিয়ার সুখ তারও সহ্য হচ্ছে না। হয়তো সে হিয়াকে আবারও নিজের করবে, না হলে একদম রাস্তা থেকে সরিয়ে ফেলবে। তবে এইবারে আর কোনো কথা শুনবে না। নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো, রাজ এই মনে করে অল্প স্বল্প এগোচ্ছে। কিন্তু রুহি সেটা মানছে না। সে হিয়াকে যে কোনো মূল্যে হারাতে চায়। নাফি ও হিয়া যখন নিজেদের চেয়ারে বসলো, নাসিমা বেগম বলে উঠলেন, বড় ছেলে, হিয়া মামুনি নাকি আজ ভার্সিটিতে যাবে, তুই একটু নামিয়ে দিয়ে আয় ওকে। হিয়ার ভার্সিটিতে যাওয়ার খবর শুনে রাজ ও রুহি দুজনেই অবাক হলো। এতক্ষণে ওরা মুখ তুলে তাকালো, দুজন দুজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করে নিল। হিয়াকে হেনস্থ করার একটা দারুণ ফন্দি ততক্ষণে এঁটে ফেলেছে রুহি। সময় গড়িয়েছে অনেকটা। রাজ, রুহি এবং হিয়া তিনজনই পৌঁছালো ভার্সিটিতে, তবে আলাদা আলাদাভাবে। হিয়াকে নাফি এসে নামিয়ে দিয়ে গেছে, ওইদিকে রাজ ও রুহি এসেছে একসাথে। হিয়া ভার্সিটিতে ঢুকেই প্রথমে নাইমের সাথে দেখা করলো। বহুদিন নাইমের সাথে কথা হয়নি হিয়ার। সেই যে বিয়ের পরে একদিন পার্কে দেখা করতে বলেছিল, তারপর আর একদিনই কথা হয়েছে ওদের। নাইমি পরে মেসেজ দিয়ে কথা বলেছিল। সেদিন নাকি গ্রামে কে যেন মারা গিয়েছিল, তাই পরিবার সহ সেখানেই যেতে হয়েছিল নাইমকে। আর মৃত্যুর ঝামেলায় হিয়ার মেসেজও সে সেদিন দেখতে পারেনি। তারপর আর তাদের কথা হয়নি, আর না তো দেখা। নাইম ও হিয়া গল্প করতে করতে ক্লাসে ঢুকলো। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল মার্জিয়া ও নাফিস। হিয়া ওদেরকে ইগনোর করলো। ক্লাসের মাঝামাঝি একটা বেঞ্চে গিয়ে বসে পড়লো দুজন। নাইমও যথাসম্ভব ওদেরকে ইগনোর করলো, কেননা তাদের চারজনের বন্ধুত্ব একসাথেই। আর মার্জিয়া নাফিস যেভাবে হিয়ার সাথে বেইমানি করলো, তার সাথে যে করবে না এর কি গ্যারান্টি আছে? এসব ভেবে নাইম ও হিয়ার পিছু পিছু গিয়ে ওর পাশেই বসে পড়ল। মার্জিয়া ও নাফিস ওদের আরও কিছু ক্লাসমেটদের সাথে গল্প করছিল। হিয়াদের দেখে মার্জিয়া নাফিসকে কি যেন ইশারা করলো। নাফিস বাঁকা হাসলো শুধু। হিয়া ও নাইম নিজেদের মধ্যে কথা বলছে তখন। হিয়া অনেক দিন পড়ালেখা থেকে দূরে, অনেক কিছু থেকে পিছনে পড়ে গেছে সে। সেসব বিষয়ে কথা বলছিল দুজন। ঠিক তখনই মার্জিয়া ও আরও কয়েকটি মেয়ে এলো ওদের সামনে। মার্জিয়া গদগদ হয়ে গেছে হিয়াকে দেখে। ও এমন একটা ভাব করতে থাকলো যেন ওদের মাঝে সব কিছুই ঠিকঠাক। হিয়া ভীষণ ক্লোজ। মার্জিয়া হেসে হেসে বলতে শুরু করলো, কি রে হিয়া, শুনলাম রাজভাইয়ার বড় ভাইকে বিয়ে করেছিস, কি দেখলি ওনার মাঝে? হিয়া ভালোই বুঝলো মার্জিয়ার কথার মাঝখানে সূক্ষ্ম একটা খোঁচা মারল। তবে সে চুপচাপ থাকলো না। নাইম উত্তর দিতে চাচ্ছিল মার্জিয়ার কথার, কিন্তু হিয়া থামিয়ে দিল ওকে। মার্জিয়ার চোখে চোখ রেখে শক্ত কণ্ঠে বলল, সেটা তোকে বলবো না নিশ্চয়ই। আমি যাকে খুশি তাকে বিয়ে করেছি। কেন করেছি তোকে কৈফিয়ত দিতে হবে আমায়? আরে তুই রেগে যাচ্ছিস কেন? আমি তোর ফ্রেন্ড হিসেবে জিজ্ঞেস করলাম শুধু। আচ্ছা, শুনলাম তোরা রাজের সম্পর্কের কথা নাকি তিনি জানেন। জেনে শুনে তো আর কেউ ছোট ভাই গার্লফ্রেন্ডকে বিয়ে করবে না। কি দেখালে তাকে যে এমন পাগল হলো তোর জন্য? মার্জিয়ার কথা শুনে ক্লাসের সকলে হেসে উঠল উচ্চ শব্দে। হিয়া কিছু বলতে গিয়েও পারল না, কিন্তু গর্জে উঠল নাইম। ও দাঁড়িয়ে পড়ল, রাগের খেই হারিয়ে বলল, মুখ সামলে কথা বল মার্জি, তুই ভুলে যাস না কার সাথে কথা বলছিস। অন্যের বিষয়ে এত ইন্টারেস্ট কেন তোর? কি সমস্যা? হ্যাঁ, কিছু বলে না বলে মাথা কিনে নিয়েছিস? মার্জিয়া ওর সাথের মেয়েদের দিকে তাকিয়ে চোখের ইশারা করল। নাইম ততক্ষণে রুম থেকে বের হয়ে গেছে। মার্জিয়া বলল, আরে অন্যের বিষয় কেন হবে? হিয়া তো আমার ফ্রেন্ড, একদম জানের জিগার দোস্ত। দোস্তরা কখনো পর হয় বলতো? হিয়া বলে উঠল,
আমি তোকে ফ্রেন্ড ভাবি না মার্জি। তুই আমার কিছুই হোস না, কিচ্ছু না। আমরা জাস্ট অপরিচিত। আর আমার বিষয়ে অপরিচিত কেউ নাক গলাতে আমি একটুও ভালো চোখে দেখব না। হিয়ার কথা শেষ হওয়া মাত্রই দরজার কাছে থেকে রুহির গলা শোনা গেল। ও না হয় পর, কিন্তু আমি তো পর নই হিয়া, তাই না? কেন গেলি আমার শ্বশুর বাড়িতে? আমি তো জানতাম না রাজ তোর বয়ফ্রেন্ড ছিল, কিন্তু তুই জেনে বুঝে কেন এমন করলি? তুই জানিস এই জন্য আমার সংসারে কেমন অশান্তি হচ্ছে? রুহিকে এখানে কেউ আশা করেনি, না হিয়া আর না তো নাইম। হিয়া অবাক হয়ে গেল রুহির এসব কথাতে। ও জানতো না। হিয়া ভালোভাবেই বুঝতে পারল রুহি এখানে ওকে হেনস্থা করতে এসেছে, না হলে বাড়িতে তো একবারও এসব কথা তোলে না। এখানে জনসম্মুখে কেন এসব বলছে? হিয়া থতমত খাওয়া মুখের দিকে তাকিয়ে রুহি প্রশান্তির শ্বাস ফেলল। নেকা কান্নার অভিনয় করে বলল, জানিস হিয়া, বাড়িতে কতবার ভেবেছি এসব বিষয়ে কথা বলবো তোর সাথে, কিন্তু তাতে আর হয় নাই। তুই তো বাড়ির বড় বউ, আমার সংসারটা তো নিয়েই গেলি। বাড়িতে কথা বলতে কেমন অস্বস্তি হয়, তাই তো বাধ্য হয়ে এখানে বলছি। প্লিজ আবার কিছু মনে করিস না। এরপর রুহি অন্যদের উদ্দেশ্যে বলল, এসব নিয়ে হিয়াকে কেউ কথা শোনাবে না, আমাদের দুই বোনের বিষয় এটা। আমার কষ্ট হচ্ছে বলেই বললাম শুধু, নাহলে তোমাদের সামনে কখনো বলতাম না। বোঝো তো তোমরা, এক্স গার্লফ্রেন্ডকে ভাইয়ের বউ হিসেবে দেখলে একটা ছেলের কেমন লাগতে পারে? হিয়া বাকরুদ্ধ। রুহি ওদের ভার্সিটির সিনিয়র আপু, তাই ওর কথা সহজেই সকলে বিশ্বাস করে নিল। হিয়ার দিকে সবাই কেমন অদ্ভুতভাবে তাকাতে থাকলো। হিয়া দেখলো সবকিছু। নিজেকে সে সময়ে ভীষণ অসহায় লাগলো। আপু, এসব কথা আপনি হিয়াকে আলাদা করে বলতেন, এখানে কেন বলছেন? তখনই মার্জিয়া বলে উঠল, কেন রে নাইম, এত জ্বলছে কেন? যখনই দেখছি হিয়াকে কেউ কিছু বলছে তখনই তুই জ্বলে উঠছিস। হিয়া কি যাবত টাইমিং করছে নাকি? কথাটা কানে পৌঁছানো মাত্রই হিয়ার সমস্ত শরীরের শক্তি সব লোপ পেল। নাইম হাত মুঠো করে ফেলল রাগে। তেড়ে গেল মার্জিয়াকে মারতে, কিন্তু মেয়ে মানুষ বিধায় সে গায়ে হাত তুলল না। ব্রেঞ্চে সজোরে পাঞ্চ মারল। হিয়ার হাত ধরে বলল, ও আমার বোন হয়, আর বোনকে প্রোটেক্ট করা ভাইদের দায়িত্ব, বিশেষ করে তোদের মতো জানোয়ারের হাত থেকে। মার্জিয়া থতমত খেয়ে গেল। ও কি বলেছে ভেবে বলে নিল। কথাটা হুট করে মাথায় এসেছে তাই বলে ফেলেছে। তাছাড়া ভার্সিটিতে থাকতে গেলে সিনিয়রদের অনেক কাজে লাগে। সিনিয়রদের মন রাখতে গেলে তো একটু আকটু এসব করাই যায়। মার্জিয়া রুহিকে খোঁচা মারল তার পক্ষে কিছু বলার জন্য, তবে রুহি তা বলল না। নাইমের রাগে মুখবয়ের দিকে তাকালেই তো তার কাজ হয়ে যাচ্ছে। ওদের চুপ থাকতে দেখে নাইম ফের আওড়ালো, কি চুপ করে আছিস কেন? বল কিছু। তোরা মানুষ রূপে এক একটা জানোয়ার, মেয়েরা হয় মায়াবী, অথচ তোরা এক একটা কাল লাগেনি। হিয়া তো তোদেরই ফ্রেন্ড, ওর সম্বন্ধে আমার একটা কথা বলার আগে একবার ভাবলি না তোরা? হিয়া তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রুহি এসবগুলো বেশ ভালোই উপভোগ করছিল, কিন্তু নিজেকে তো ভালো দেখাতেই হবে, তাই রুহির সামনে এলো। হিয়ার নত দৃষ্টির দিকে তাকালো সে। সে যা চেয়েছিল সেটাই হয়েছে। 3 ভাগের 1 ভাগ হয়েছে। সে পেয়েছে হিয়াকে সবার সামনে ছোট করতে। রুহি বলে উঠল, সরি গো, আমি বুঝতেই পারিনি আমার জন্য তোমাদের ফ্রেন্ডের মাঝে ঝামেলা হবে। যদি বুঝতাম তাহলে কখনো এখানে এসব বলতাম না। একটু থেমে সে ফের বলল, কি করব বলো, আমার সংসারে তো খুব অশান্তি। ব্যাপারটা আমার বাড়ি, বলতে চাইছিলাম না এখানে, কিন্তু না বলে পারলাম না। তাছাড়া হিয়া ও রাজের সম্পর্কের কথা তোমরা জানতে, তাই বললাম। মার্জিয়া আবার সাহস করে বলে উঠল, রুহি আপু তো ঠিকই বলেছে। আমরা সবাই জানি হিয়া ও রাজ বা রিলেশনের কথা। তারপর ফ্যামিলির চাপে পড়ে ভাইয়ার বিয়ে করতে হলো, এবং কিছুদিনের মধ্যে আবার হিয়া নাফি ভাইকে বিয়ে করে নিল। ব্যাপারটা রহস্যজনক না? নাফিস এলো সামনে। আমার তো মনে হয় রাজের সাথে সম্পর্ক থাকাকালীন হিয়া নাফি ভাইয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। তারপর নাফি ভাই রাজ ভাইকে বাধ্য করেছে বিয়ে করতে। আফসোসের সুরে নাফিস আবারও বলল, আমাদের হিয়া এমন তা তো আমরা ভাবতে পারিনি। ফ্রেন্ড যদি এমন বারো ভাতারি হয় তাহলে তো আমাদের বলতেই হয়, তাই না? নাইম আর চুপ থাকলো না। এতক্ষণের রাগটা উগরে দিল নাফিজের উপর।
সর্বশক্তি দিয়ে ঘুষি মেরে দিল নাফিজের নাকের ওপর। মুহূর্তের মধ্যেই ফিনকি দিয়ে রক্ত বের হলো সেখান থেকে। নাইম আরও 3-4টা মেরে তবেই থামল। হঠাৎ এহেন কাজে হতবিলম্ব সবাই। নাফিস তখন মাটিতে লুটিয়ে পড়েছে। মার্জিয়া সহ সকলে ঘিরে ধরল নাফিসকে। ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সকলে। এমতো অবস্থায় রুহি হিয়ার জামা টেনে ধরল বুকের কাছে। দেখেছিস, তোর জন্য আজ একজন রক্তাক্ত হলো। ছোটবেলায় বাপকে খেয়েছিস, আমার সমস্ত প্রাপ্য কেড়ে নিয়েছিস, আমার প্রাপ্য ভালোবাসে ভাগ বসিয়েছিস। হিয়া, তুই আর কি কেড়ে নিতে চাস? আর কি নিলে তুই ক্ষান্ত হবি? হিয়া সব মেনে নিয়েছিল, কিন্তু নিজের বাবার কথা শুনে হিয়া আর স্থির থাকতে পারল না। ঠাটিয়ে এক চড় মারল রুহির মুখের উপর। খেকিয়ে বলে উঠল, মুখ সামলে কথা বলো তুমি। যা যা বলেছো সব শুনেছি, কিন্তু খবরদার আমার বাবাকে নিয়ে কথা বলবেন একদম। আর কি বলে তোমরা? রাজকে ফ্যামিলি জোর করে বিয়ে দিয়েছে? শুনে রাখো, রাজ আমাকে ঠুকিয়ে একে বিয়ে করেছে। আর নাফি, ওর আমার বিয়ে হয়েছে ফ্যামিলির সিদ্ধান্তে। তাছাড়া এই রাজকে সাহায্য করেছে এই নাফিজ আর মার্জি। তোরা আমাকে দোষারোপ করিস? আয়নায় নিজেদেরকে দেখিস না? কিভাবে দেখিস? অনুশোচনা হয় না? এভাবে মিথ্যের উপর মিথ্যে বলতে 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 তো পাহাড় বানিয়েছিস। ভয় হয় না তোদের? সবাই ততক্ষণে তটস্থ হয়ে দাঁড়িয়েছে। মার্জিয়া ও রুহি রাগে ফুসফুস করতে লাগলো। হিয়া তখন বেরিয়েছে বেঞ্চ থেকে। হিয়া প্রথমে মার্জিয়ার মুখোমুখি দাঁড়ালো। ওকে কিছু বুঝতে না দিয়েই মারলো ঠাস করে আরেকটা থাপ্পড়। বলে উঠল, তোর এই মুখ যেন আর না দেখি আমি মুখ করি। আমার জীবনে বিশ্বাসঘাতকদের কোনো জায়গা নেই। নাফিজের মুখে মেরে দিল এক থালা থুতু। তোরা এইসবেরই যোগ্য। তোরা আমার ফ্রেন্ড কখনোই ছিলি না, আর থাকবিও না। হিয়া নাইমের দিকে ফিরে বলল। যাবি তুই? নাইম চলে গেল হিয়ার পেছনে। ওরা দুজনে বের হয়ে গেল ক্লাসরুম থেকে। দুজন কেউ কারো সাথে কথা বলল না। আর নাইমের একটা ইম্পর্টেন্ট কল এলো তখনই। ও হিয়াকে বিদায় জানালো। নাইম ভার্সিটির অন্য গেট দিয়ে বেরিয়ে গেল। এতটাই গুরুত্বপূর্ণ কল যে হিয়াকে এগিয়ে দেওয়ার সময়টুকুও পেল না। হিয়া তখন মাঠ পর্যন্ত পৌঁছিয়েছে, তখনই সে দেখতে পেল রাজের দলবলকে। যদিও ওরা একটু দূরেই দাঁড়ানো, তবে হিয়ার সামনে এলো জিহাদ। হিয়ার পথ আটকালো সে। বড় ভাবি, আপনাকে ডাকছে রাজ। হিয়া স্পষ্ট বুঝলো জিহাদের কথায় ছিল তাচ্ছিল্য ও খচা। এমনিতেই হিয়ার মাথা ছিল গরম, তাই জিহাদকে ও মারল এক চড়। তোর কোন জন্মের ভাবি লাগি আমি? আর রাজকে? কেন যাব আমি রাজের কাছে? ফিরে যদি আমার পথ আটকানোর চেষ্টা করিস, আমি ডিরেক্ট মামলা করব তোদের নামে। হিয়ার এমন রণচণ্ডী আচরণের রাজটা বসা থেকে দাঁড়িয়ে গেল। জিহাদ নিজেই কিংকর্তব্য বিমুখ। হিয়া আর এক সেকেন্ডও দাঁড়ালো না ওখানে। হেঁটে বেরিয়ে গেল ভার্সিটি ছেড়ে। তখন রাত 9টা। নাফি সবে বাড়ি এসেছে। ড্রয়িং রুমে এসেই দেখতে পেল নাসিমা মুখ ভার করে বসে আছে। এতে বিচলিত হলো না সে। নাফি গিয়ে বসলো মায়ের পাশে। আদরের স্বরে বলে উঠল, আম্মু, মন খারাপ তোমার? নাফিকে দেখে যেন নাসিমা স্বস্তি পেল। তিনি চিন্তিত স্বরে বললেন, হিয়া মামুনির কি হলো জানি? আমি কলেজ থেকে ফিরে দেখছি রুমে আছে। দেখলাম মন খারাপ। রাবেয়া বলল দুপুরে খায়নি। মেয়েটার কি হলো কে জানে। নাসিমার কথা শুনে নাফি অবাক হলো। তার কপালে ভাঁজ পড়ল 4টে। হিয়ার মন খারাপ, তবে নাফি পটুভাবে মাকে আশ্বস্ত করলো। বলল, তুমি চিন্তা করো না আম্মু, আমি দেখছি কি হয়েছে। যাও তুমি রুমে যাও, রেস্ট করো। নাফি নাসিমাকে রুমে পাঠিয়ে দিল এবং সে নিজেই চিন্তিত হয়ে উপরে গেল। নিজের রুমের কাছে গিয়ে দরজায় নক করলো 2বার। 3বারের বার নক করতেই দরজা খুলে দিল হিয়া, এবং দরজা খুলে সে অন্য দিনের মতো লাজুক হাসল না। মুখ গমরা করেই ভেতরে গেল। নাফির কাছ থেকে অফিসের ব্যাগটা নিল। হিয়া নাফির ব্যাগটা নিয়ে চলে যেতে চাইল, কিন্তু বাদ সাধল নাফি। ও ওর হাত টেনে নিজের সাথে মিশিয়ে নিল। হিয়ার কপালে চোখ জুড়ে থাকা বেবি হেয়ারগুলো কানের পাশে গুঁজে দিল। কপালে চুমু খালো সে। স্বভাবতই সে আদরি স্বরে প্রিয় ডাক নামে বলে উঠল, মনের কি মন খারাপ? কি হয়েছে আমার রোদ্দুরের? আজ মন আকাশে রোগের বদলে মেঘ কেন জমলো?
হিয়ার মন খারাপের মাঝেও মুচকি হাসল। কিছু না। হুম, কিছু তো হয়েছে, বলো আমায় কি হয়েছে। তখনের কথা মনে করে হিয়ার মাথায় আবারও রাগ উঠল। নাফির কোমল ভালোবাসা হিয়ার মনের আগুন নেভাতে পারল না। সে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি জানতেন আমি আপনার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড? তাহলে কেন বিয়ে করেছিলেন আমায়? নাফির চোয়াল শক্ত হলো হিয়ার কথা শুনে। তাহলে এই কারণ হিয়ার মন খারাপের? নাফি হিয়াকে সরালো না নিজের কাছ থেকে। সে ধারণা করে ফেলেছে কেন হিয়ার মন খারাপ। নাফি মনে মনে একটু অভিমান করলো হিয়ার উপর। সে তো নিষেধ করেছিল হিয়াকে, কেন মেয়েটা শুনে না তার কথা। তবে এসব বেশি একটা গায়ে মাখলো না নাফি। তারই তো বউ, আর বউটা না হয় একটু সহজ সরল, কিন্তু সে তো আর ওর মতো অবুঝ নয়। নাফি বুঝদারের মতো করে সামলে নিল বিষয়টা। ক্ষীণ কণ্ঠে বলতে লাগলো, শোনো ময়না, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনে বুঝেছিলাম কিছু কিছু মানুষকে দেখে প্রেমে পড়তে সময় লাগে না। তুমি তেমনই একজন। তোমার চোখের ভেতর যে সরলতা, সেটা আমাকে এক মুহূর্তে বন্দি করে ফেলেছিল। আমি তোমার বাহ্যিক রূপে নয়, তোমার ভেতরের মানুষটা প্রেমে পড়েছে। এমনকি তোমার অতীতে কি ছিল, কে ছিল, কি ভুল ছিল, আমি কিছুই দেখতে চাই না, কখনো দেখতে যাবও না। এটা আমার কাছে কোনো বিষয়ই নয়। মানুষ অতীত নিয়ে বাঁচে না, মানুষ বাঁচে বর্তমানের ভবিষ্যৎ নিয়ে। আর আমার ভবিষ্যৎটা আমি তোমাকে নিয়ে দেখতে চাই। তুমি নিখুঁত হও বা না হও, আমার কাছে তুমি ঠিক ততটাই যতটা হলে একজন মানুষকে নিঃশর্ত ভালোবাসা যায়। আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা, আমার প্রিয় রোদ্দুরে। তোমাকে বিয়ে করার কারণ এগুলো। আর কিছু বলতে হবে? হিয়া হতবিলম্ব। আপাতত তার বাক শক্তি হারিয়ে গেছে। মাথায় জ্বলতে থাকা রাগটা ধপ করে নিভে গেছে সেই কখন। হিয়া টের পেল তার চোখে অশ্রু এসে পড়েছে। তাকেও কেউ এতটা ভালোবাসে। এই জন্যই কি সৃষ্টিকর্তা বলেছেন, তুমি ফুলের পেছনে ঘুরো না, আমি তোমার জন্য গোটা বাগানটাই রেখে দিয়েছি। কি অদ্ভুত সব কিছু। নাফি দ্বিতীয়বার হিয়ার চুলের ভাঁজে ঠোঁট ছোঁয়ালো। আদুরে স্বরে বলল, এসব কথার কখনো মুখে এনো না ময়না। এখন তোমার সবচেয়ে বড় পরিচয়, তুমি আমার স্ত্রী, নাফের হিয়া তুমি। আর কি চাই তোমার? তুমি আর কোনো দিকে খেয়াল দিও না, এগিয়ে যাও আড়ে দৌড়ে। নিন্দুকদের দেখিয়ে দাও তুমি ভালো আছো। প্রমিস করছি, একটা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেব না গায়ে। হিয়া অনুতপ্ত হলো। মানুষটা তো তাকে রক্ষা করার জন্য কত কি করেছে। হিয়া তো এই কয়েকদিনে বুঝেছে মানুষটার ভালোবাসার গভীরতা। শুধু শুধু মানুষটাকে ঝাড়ি মারল। হিয়া তখনও নাফির বুকের উপর। হিয়া প্রথমে নাফিকে না ধরলেও কিছুক্ষণের মাথায় সে দু হাতে পেঁচিয়ে ধরল নাফিকে। কান্না বিজড়িত গলায় বলল, আমি সরি। আমার ওভাবে কথা বলা উচিত হয়নি তখন। নাফি হাসলো হালকা, বলল, তুমি বলবে না তো কে বলবে শুনে? ওটা আমি মনেই রাখিনি ময়না। একটা কথা, তোমার থেকে বয়সে আমি যেহেতু বড়, তাই দুনিয়াটা তোমার চেয়ে আমি ভালো চিনি। আমি যখন কিছু বলবো তখন সেটা মেনে নেওয়ার চেষ্টা করবে। আমি তোমাকে জোর করবো না কখনো, বাট কথাটা মনে রাখবে সবসময়। হিয়া লজ্জিত বোধ করলো। নাফি বলেছিল ভার্সিটি বদলে দেবে, কিন্তু সে নিজেই তো শুনল না। হিয়া হাত সরিয়ে আনলো। নাফির বুকের কাছে শার্টটা দু হাতে খামচে ধরার মতো ধরল। মেয়েটি হতাশে তখন করে ফেললো আরেকটি কাজ। নাকের পানি, চোখের পানি সবটা মুছলো নাফির সাথে। ভালোবাসা পেয়ে মেয়েটি আহ্লাদে গদগদ অবস্থায় হিয়া বলল, ওরা আমাকে তখন অনেক কথা শুনিয়েছে। আমার একটু খারাপ লেগেছে, তাই ওভাবে বলে ফেলেছি। আর হ্যাঁ, এখন থেকে আমি আপনার সব কথা শুনবো। নাফি সব দেখেও কিছু বলল না, হাসলো কেবল। ততক্ষণে মাথায় গেঁথে গেছে পুরো বিষয়টা। এখন ওদেরকে একটা কিছু করতে হবে। খোলা ছাদে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে নাফি। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেল। সে ঘাড় ফিরিয়ে পেছনে তাকালো। দেখলো রাজ ও রুহি উপস্থিত হয়েছে। রাজ আছে ডোন্ট কেয়ার ভাব নিয়ে, আর রুহির অবস্থা কিছুটা থতমত। নাফি একটু আগে ডেকে এসেছে ওদের দুজনকে। হিয়ার সামনে নিজের ভাইকে সে শাসন করতে চায় না বা ছোট করতে চায় না। আর এসব কথা নাসিমার কান পর্যন্ত যেতে দিতে চাচ্ছে না নাফি। এই জন্য আলাদা করে ওদেরকে ডাকলো সে। তাছাড়া মানুষ সব সময় একরকম থাকে না। আজ খারাপ আছে, কালকে ভালো হবে।
তখনও হিয়া রাজকে খারাপ চোখে দেখুক তা নাফি চায় না। আর রুহির ব্যাপারটা রাজই দেখবে। আগে একে ভালো বানাতে হবে। কথায় আছে, ঘর সামলে পরের কথা বলতে হয়। ওদেরকে দেখে নাফির রাগ হলো ভীষণ। তার বউটাকে কাঁদিয়ে কি সুন্দর চিল করছে দুজন। এতক্ষণ যে সব ইতিবাচক চিন্তা ভাবনা মাথায় ছিল সেসব হাওয়া হয়ে গেল নিমিষেই। নাফির মন চাইল এখনই দুটাকে থাপড়াতে। রুহি তখন নরম স্বরে বলল, ভাইয়া ডাকছিলেন? নাফি হাতের সিগারেটটা ফেলে দিল, এগিয়ে এলো তাদের দুজনের সম্মুখে, চোয়াল শক্ত করলো, চোখ গরম করে তাকালো ওদের দিকে। ভার্সিটিতে কি হয়েছে আজকে? নাফির রুক্ষ কণ্ঠে বলা কথাটি শুনে কেঁপে উঠল রুহি। রাজও খানিকটা ঘাবড়ালো। এই পাগল খেপে গেলে যে ছোটখাটো একটা কেয়ামত বেঁধে যায় তা তো আর রাজের অজানা নয়। ভার্সিটিতে কি হয়েছে তা সেও শুনেছে রুহির কাছ থেকে। আর নাফিকে যে হিয়া সব বলে দিয়েছে এটাও শিওর। রুহি নাফির তেজ দেখে ভয়ে সরে গেল নাফির সামনে থেকে। ও ছোট ভাইয়ের বউ বিধায় নাফি ভদ্রতা বজায় রাখলো, ওকে যেতে দিল সে। রুহি গিয়ে দাঁড়ালো রাজের পেছনে। নাফি তখন কি যেন একটা ভাবলো এবং রাজকে উদ্দেশ্য করে বলে উঠল, তোর বউকে ঘরে যেতে বল। নাফির কথা শেষ হতে না হতেই রুহি প্রস্থান করলো দ্রুত। এখানে থাকলেই আত্মাটা যেন কোনো সময় বেরিয়ে যেতে পারে। বাবা গো! রুহি চলে যাওয়ার পর রাজ আমতামতা করে বলল, আসলে আমি আমি তো ছিলাম না ওখানে, তাই কি হয়েছে আমি জানি না। নাফি রুখে এলো রাজের দিকে, রাজের কলার চেপে ধরে বলল, মিথ্যে বলবি না। আমি তোকে ওয়ার্ন করেছিলাম না? হিয়া আমার স্ত্রী। ওর দিকে কেউ চোখ তুলে তাকালে আমি সেই চোখ ওকে নিতে দুইবার ভাববো না। আমি তান্ডব বাঁধিয়ে ফেলবো। সেখানে ওকে কাঁদিয়েছিস তোরা। নাফির রাজের দু কলারই চেপে ধরল, চোখ পাকিয়ে শক্ত কণ্ঠে বলল, ভাবিস না তুই আমার ভাই বলে ছেড়ে দেবো তোকে? হিয়া আমার স্ত্রী, ওকে রক্ষা করার দায়িত্ব আমার। এবং তুই ভালোভাবে জানিস আমি আমার দায়িত্ব পালনে কখনো ছাড় দিই না। আর হিয়ার ব্যাপারে তো আরও আগে নয়। রাজ কোনো মতে বলে উঠল, আমি রুহিকে বুঝিয়ে বলবো, আর এমন হবে না। নাফি ওকে ধাক্কা মেরে সরিয়ে দিল, শার্টের হাতা গুটিয়ে নিল 1 সেকেন্ডে। রাজ কিছু বুঝে ওঠার আগেই নাফি ওর নাক বরাবর মারল এক ঘুষি। রাজ সিটকে দূরে সরে গেল, নাক থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করলো। রাজ অনেকটা ব্যথায় কুকড়ে উঠল। নাফি অবশ্য সেসব দেখলো না। ও হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে গেল রাজের সামনে। রাজ তখন ফ্লোরে পড়ে আছে। নাফি রাজের কাছে গিয়ে বসলো, ঠান্ডা তবু কেমন ভয়ানক ভাব নিয়ে বলে উঠল, এটা তোর দ্বিতীয় সুযোগ, মাথায় রাখিস। তৃতীয়বার যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু কথা বলার জন্য জিভটা থাকবে না কালে। নাফি আর কিছু না বলে গটগট করে চলে গেল সেখান থেকে। নাফি যাওয়ার পরপরই রুহি হন্তদন্ত হয়ে ছুটে এলো, কথা থেকে যেন হয়তো কোথাও ঘাপটি মেরে শুনছিল নাফির কথা। রুহি এসে রাজকে উঠালো, তাচ্ছিল্য হেসে বলল, আহারে, ভাইয়ার সামনে যে শিশু করে দিয়ে সে আবার প্রতিশোধ নেবে। ছ্যা ছ্যা। রুহি ওড়নার কোনা দিয়ে রাজের নাকের রক্তটা মুছে দিল, আবারও বলল, তোমাকে না বিয়ে করে তোমার ভাইকে বিয়ে করা উচিত ছিল। ছি, তুমি যে আমার হাজবেন্ড এটা ভাবতে আমার লজ্জা লাগছে। রাজ কিছু বলতে পারল না রুহির কথার জবাবে, তবে সে কষ্ট পেয়েছে এটা ঠিক। প্রতিদিনের ন্যায় আজও সকালে খেতে বসেছে। রাজ ও রুহির অত্যাধিক মন খারাপ, তবে নাফি আর হিয়া চিলি করছে। হিয়া বেশি না হলেও নাফি এটা সেটা ওর প্লেটে উঠিয়ে দিচ্ছে, কখনো মাছের কাঁটা বেছে দিচ্ছে। এসব দেখে ওদের দুজনের রাগ হলেও কিছু বলতে পারছে না। ওদের খাওয়া তখন অনেকটা হয়ে গেছে। এমন সময় রাজ নাসিমা বেগমকে বলে উঠল, আম্মা, আমার পকেট মানিটা আজকে দেওয়ার কথা না? নাসিমা বেগম অবাক হলেন, সে কি কখনো রাজকে পকেট মানি দেয় নাকি? নাফি চাকরি পাওয়ার পর থেকে তো নাফি দেয়। নাসিমা বেগম বললেন, আমার কাছে কেন চাইছিস? আমি কি তোকে পকেট মানি দেই নাকি? ভাইয়ের কাছে বল। রাজ অপমান বোধ করলো, হাতে 4 আনা পয়সাও নেই, তাই তো এখন চাইছে এসে। না হলে কাল যা হলো তাতে সে জীবনেও এসব বলতো না। রুহি রাগের তোপে ফোঁস করতে লাগলো, এই ভম্বলটাকে বিয়ে কেন করলো সে? ভাই
নাফি যখন দেখলো রাজ কিছুই বলছে না, তখন নাফি নিজেই বলে উঠল, আমি এখন ব্যস্ত আছি, তোর ভাবির কাছে রেখে যাব, আস্তে ধীরে নিয়ে নিস। নাফির কথাটি শেষ হওয়ার সাথে সাথেই দু জোড়া বিস্ফোরিত চোখ তাকিয়ে পড়ল হিয়ার দিকে। একেই বোধহয় বলে জ্বালার উপর খাড়ার ঘা। আমি তো এমন হিয়াকে চিনি না যে হিয়া অন্যায়কারীকে দেখে ভয় পায়, যে হিয়া নিজেকে গুটিয়ে রাখে। আমি তো বরং ভালোবেসেছি স্ট্রং হিয়াকে, যে ঠকে গিয়েও ভেঙে পড়েনি। সে হিয়া চোখে চোখ রেখে সত্য বলেছে বারংবার। তাহলে এখন কি হলো তার? মাঝে আমার চিন্তা হয়, আমি কি হিয়া নামক পাখিটার ডানে আঘাত করেছি? সে আর ওর না কেন? আমি কি জানতে পারি কি হয়েছে তার? নাফি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করছে। সে পুরোপুরি রেডি হয়ে গেছে, সাদা শার্ট এবং কালো প্যান্টের ফর্মাল গেটআপ। হিয়া খাটে বসে নাফিকেই দেখছিল এবং নাফির দিকে তাকিয়ে থাকতে থাকতে কথায় যেন হারিয়ে গিয়েছিল সে। হয়তো কোনো এক রূপকথার রাজ্যে। হঠাৎ তার ঘোর কাটে নাফির কথা বলার শব্দে। তখন মেয়েটি হকচকিত হয়ে উঠল এবং চকিত নজরে সামনে তাকালো। নাফি ততক্ষণে হাঁটু গেড়ে বসেছে হিয়ার সামনে। তা দেখে মেয়েটি অবাক হলো, ব্যস্ত কণ্ঠে আওড়ালো, কি করছেন? নাফি হিয়ার কথার জবাব না দিয়ে হিয়ার পায়ের নুপুর জোড়া ঠিক করে পরিয়ে দিল। দু পায়ের নুপুর এমন অবস্থায় ছিল, হিয়া যদি উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করত তাহলে নিশ্চয়ই উষ্ঠা খেয়ে পড়ত। যা হিয়া নাফির কর্মকাণ্ডের উপর খেয়াল করলো। হিয়ার ভাষা হারিয়ে ফেলল। একটা মানুষ ঠিক কতটা খেয়াল করে দেখলে এই সামান্য বিষয়টাও নজর এড়ায় না। নাফি ঠিক কতটা খেয়াল রাখে হিয়ার, হিয়া ভাবতে পারল না। নুপুর জোড়া ঠিক করে নাফি উঠে দাঁড়ালো, চিবুক উঁচু করে ধরল হিয়ার। হিয়া চোখ রাখলো নাফির মুখশ্রীতে। ঠিক তখনই নাফি বলল উপরোক্ত কথাগুলো। হিয়া বুঝলো নাফির কথার অর্থ। এই যে হিয়া এখন রাজ ও রুহিকে কিছু বলে না, তাই তো ওদের সাথে দূরত্ব বজায় রেখে চলে। আবার ওরা ঝামেলা করলেও হিয়া কিছু বলে না, তাই তো? আমি জানি তো আপনি প্রতিবাদ করেন। আপনি থাকতে আমি কেন ওদের সাথে মুখ মেলাবো? নাফির সুন্দর চেহারার দিকে তাকিয়ে হিয়া মনে মনে বলল এসব, তবে মুখে বলল, এখন যে সম্পর্কে পরিবর্তন হয়েছে, আমি চাই না আমার কোনো কার্যকলাপে আপনার অসম্মান হোক। আমি চাই না আপনার আগে গিয়ে কোনো কাজ করতে, মানে যার খেসারত পরে আপনাকে দিতে হয়। আপনিই তো বলেছিলেন আমাকে রক্ষা করবেন, আমার অসম্মান হতে দেবেন না। আপনি তো আমি তো আপনার উপর ভরসা রেখে চুপচাপ থাকি। নাফি আলতো করে ঠোঁট ছোয়ালো হিয়ার কপালে। খানিকটা হাসলো সে, তবে তা হিয়া দেখল না। নাফি এরপর বসলো হিয়ার পাশে। হিয়ার মাথাটা টেনে নিজের কাঁধের উপর রাখলো, বলল, ময়না, এই যে বললে না সম্পর্কের পরিবর্তন, এটা আমাকে মেনটেন করতে হয়। এই যে দেখো, রোহিত আমার ছোট ভাইয়ের বউ। ও তোমার সাথে অন্যায় করে এবং করেছে, তা আমি জানি, কিন্তু আমি কিচ্ছু বলতে পারি না, কেননা আমি সম্পর্কে ভাসুর হই। এখানে আমার সম্পর্কে সীমাবদ্ধতা আছে, কিন্তু ও তোমার বোন হয় আর এখন বড় যা। এখানে কিন্তু তোমার চুপ থাকাটা বড়ই বেমানান। এখানে যেহেতু আমি অপারক, তাই তোমার নিজেকে নিজে রক্ষা করা উচিত, বুঝলা? আমার ভাইয়ের বিষয়টা আমি দেখব, ওটা তোমার ভাবতে হবে না। তুমি শুধু রুহিকে সামলাও। মনে রেখো, ওরা জিতে গেলে তুমি এখান থেকে হেরে যাবে হিয়া, আর তুমি হারলে হেরে যাব আমিও। আমার যে ভয় হয়, আমার জন্য যদি আপনাকে অসম্মানিত হতে হয়, ওরা যদি প্রকাশ করে দেয় আমার অতীত, তখন? হিয়ার কথা শেষ হওয়ার আগে নাফি বলে উঠল, একটা কথা বলো তো, তোমার বিয়ে হয়েছে কার সাথে? হিয়া ভ্যাবাচাকা খেয়ে গেল। হ্যাঁ, বিয়ে কার সাথে হয়েছে তোমার? আমার কি হও তুমি? হিয়া থতমত খাওয়া গলায় বলল, আপনার সাথে। আমি তো সব মেনে নিয়েছি ময়না, এবং তোমাকে ভীষণ ভালোবাসি আমি। তাহলে কে কি বললো না বললো তুমি কেন দেখবে পাখি? ওরা যা করবে করতে দাও। আর আমার অসম্মান, সেটা আমার ভাই ও জন্মেও করবে না। যতদিন না কোনো কাজ করছে ততদিন তো অসম্ভব। দিন শেষে ওকে আমার কাছে আসতে হবে। হিয়া আর কিছু বলল না। তার তো মুখ চুলকাই রুহিকে কিছু বলার জন্য। শুধুমাত্র নাফির কথা চিন্তা করে সে কিছু বলে না। এখন যখন নাফি চাইছে সে প্রতিবাদ করুক, তাহলে আর অপেক্ষা কিসের?
নাফি নিজের দামি হাত ঘড়িতে সময়টা দেখে নিল। না, আর দাঁড়ানো যাবে না, এখনই যেতে হবে। ও শেষবার হিয়ার কপালে চুমু খেলো। হিয়াকে বিদায় জানিয়ে চলে গেল অফিসের উদ্দেশ্যে। বলে গেল আজ যেন হিয়া ভার্সিটিতে না যায়। হিয়া নিজের রুমে বসে ফোন স্ক্রল করছিল। এমন সময় দরজায় নক করলো কেউ। নাফির সঙ্গে বক বক করতে করতে বেমানুন ভুলেই গিয়েছিল সকালের বিষয়টা। দরজার শব্দ শুনে হিয়ার মনে পড়ল তখনকার কথা। মনে মনে হাসলো ও। একেই বোধহয় বলে ফান্দে পড়া। হিয়া তাচ্ছিল্য হেসে উঠল। কি অদ্ভুত, যে মেয়েটাকে এভাবে ঠকালো এখন নাকি তার কাছেই হাত পাততে হবে। হাস্যকর। দরজা খুলে রুহিকে দেখতে পেল হিয়া। রুহি ওকে দেখে বাঁকা হাসলো। হিয়া বুঝলো কালকের ঘটনার জন্য রুহি ভীষণ খুশিতে আছে। রুহি বোধহয় বুঝলো না, এভাবে সে নিজেকে নির্লজ্জ প্রমাণ করলো। রুহি নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, কালকের জন্য আমি দুঃখিত হিয়া। তুমি আমার নাম ধরে ডাকছো কেন? এসব কোন ধরনের অভদ্রতা? কারো কথায় মানো না দেখছি। হুম। রুহি হেসে উঠল শয়তানের মতো, বলে উঠল, আমার সংসারে আগুন লাগিয়ে এখন দামাক দেখাস? অবশ্যই দেখাচ্ছি। সমস্যা তোমার? অবশ্য সমস্যা থাকারই কথা। যার জামাই বেকার আমার স্বামীর কাছে হাত পাততে হয়, তার তো সমস্যা থাকারই কথা। রুহি হাত উঠালো হিয়ার ওপর, মারতে গেল হিয়াকে। তবে তার আগেই হিয়া ধরে বসলো রুহির হাতটা। হিয়া একটুকু টলল না। রুহির হাতটা শক্ত করে চেপে ধরলো, দাঁতে দাঁত পিষে বলল, খবরদার এমন দুঃসাহস দ্বিতীয়বার দেখাতে এসো না। হাত ভেঙে দিব একদম। আর তোমার ভাসুর মানে আমার স্বামীকে চেনো তো? আমার গায়ে একটা টোকা লাগলে কিন্তু সে আর কোনো ভাসুর টাসুর মানবে না, সোজা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেবে। রুহি কিছু বলার আগেই নিচ থেকে ডাকলো রাজ। রুহি, কতক্ষণ লাগে তোমার? আমি বেরোবো তো। রাজের কথার জবাবে হিয়া চেঁচিয়ে বলে উঠল, বেয়াদব বিয়ে করলে এমনটাই হয় দেবরবাবু। হিয়ার বলা শেষের সম্বোধন শুনে রাজ যেন ধাক্কা খেলো একটা। হজম করতে পারল না বিষয়টা। ও ছিল দাঁড়ানো। হিয়ার কথা শুনে রাজ পাশে থাকা সোফায় বসে পড়ল। বুকের সেই চিনচিন ব্যথাটা আবারও শুরু হলো। আজকাল হিয়াকে দুনিয়ার সবচেয়ে সুন্দর রমণী মনে হয় তার। নাফির পাশে দেখলে হিংসা লাগে। এই যে কালকে এতটা মার খেলো, অথচ হিয়ার প্রতি তার ভাইয়ের এতটা ভালোবাসা দেখে সে কিছুই করতে পারল না। না হলে তো সেও ঝামেলা বাঁধাতো। কিন্তু যখনই শুনলো তার ভাই হিয়া নামক মেয়েটাকে এতটা ভালোবাসে, তখনই তো তার সমস্ত শক্তি অদৃশ্য কোনো জাদুতে চলে গেল। রাজ আর ভাবতে পারল না। সে নিচু হয়ে মাথায় হাত দিয়ে বসে রইল। আজকাল সব কিছুতেই তার বিতৃষ্ণা জমে গেছে। হিয়া রুহির দিকে তাকালো এবার। ওর মতোই নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, রুহি আপা, আই এম সো সরি। এটা কিন্তু বোন হিসেবে বলিনি। তুমি যেহেতু আমার ছোট যা, তাই একটু শাসন করলাম। প্লিজ ডোন্ট মাইন্ড। আস্তে আস্তে আবার বলল। অবশ্য মাইন্ড করলেও আমার কিছুই যায় আসে না। হিয়ার হাতে তখনও রুহির হাত। হিয়ার রুহির হাতে নাফির দেওয়া টাকাগুলো গুঁজে দিল। ঝাটকা মেরে হাতটা সরিয়ে দিল। রুহির মুখের সামনে দরজা বন্ধ করে দিল ও। লজ্জায় অপমানে রুহির পা জোড়া ভেঙে এলো। একটু হলেও অনুভব করতে পারল কালকে ভার্সিটিতে হিয়ার সাথে কি হয়েছে। হিয়ার ওই সময় কেমন অনুভূতি হয়েছিল। কিন্তু এসব অনুভূতি রুহির বেশিক্ষণ থাকলো না। কথায় আছে, কুকুরের লেজ কখনো সোজা হয় না। রুহির ব্যাপারটাও তাই। জীবনে প্রথমবার এত অপমানিত হলো সে। রাজের কাছে গিয়ে রুহি ওর মুখের উপর ছুঁড়ে মারল টাকাগুলো। খেকিয়ে বলল, অকর্মা কাপুরুষ কোথাকার! তোর যখন ইনকাম করার মুরুদ নেই, তাহলে কেন বিয়ে করেছিলি আমাকে? বেয়াদব, তোর টাকার দরকার তো ভিক্ষে করতে পারলি না, আমাকে কেন পাঠাইলি বেয়াদবের বাচ্চা? শেষের কথাটা শুনে রাজ আর নিজেকে ঠিক রাখতে পারল না। কষিয়ে এক চর মেরে বসলো রুহির গাল বরাবর। চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেল নিজেদের রুমে। ঠাস করে দরজা আটকে রুহিকে ছুঁড়ে মারল দেওয়ালের দিকে। রুহি তাল সামলাতে না পেরে বাড়ি খেলো দেওয়ালে। তবে বেশি কিছু হলো না তার। রুহি নিজেকে সামলানোর আগে রাজ আবারও হামলা করলো ওর ওপর। রুহির গলাটা টিপে ধরল। চোখ পাকিয়ে বলে উঠল, বিয়ে আমি করতে চেয়েছি নাকি তুই এসেছিলি আমার কাছে? ডাইনি কোথাকার! তোর চেয়ে হিয়া হাজার গুণ ভালো।
দেখেছিস ওরা কেমন সুখী? আরে তোরে বিয়ে করে আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে। রুহি ছটফট করতে থাকলো ছাড়া পাওয়ার জন্য। দম আটকে আসছে তার। রাজ ওকে ছাড়ার আগেই ফের বলল, এতবার ভাবি তোকে কিছু বলবো না, কিন্তু তুই শালা এমন একটা চিজ, এমন এক একটা কাজ করিস যাতে মায়ের ফরজ হয়ে যায়। আচ্ছা কি করলে একটু শান্তি নিবি তুই? আমি জাস্ট বিরক্ত রুহি। রাজ রুহিকে ছেড়ে দেওয়া মাত্রই রুহি তেড়ে উঠল। রাজের কলার ধরে বসলো ও। অশ্রাব্য গালি দিয়ে বলল, বল, তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? হিয়া এখন খুব ভালো হয়েছে তাই না? ওরে যে রেপ করাতে চেয়েছিলি জানে তোর ভাই? বলবো নাকি? দেখি কি করে। রুহির কথা শুনে রাজ শিথিল হয়ে এলো। কাল রাতে যে মারটা খেয়েছে, এখন যদি এই কথা নাফির কানে যায় তাহলে ও রাজের হার একটাও আস্ত রাখবে না, এটা শিওর। রাজ বসে আছে নিরালায়, একাকী বিষণ্ণ হয়ে। মনে তার এক আকাশসম অনুশোচনা, এক আকাশসম ভালো থাকার ইচ্ছা, আবার ভীষণ রাগ। এই সমস্ত মিশেলে প্রচণ্ড ডিস্টার্ব সে। রাগের বশে নেওয়া কোনো সিদ্ধান্তই ভালো ফলাফল বয়ে আনে না, তা রাজ এখন ভালোই বুঝেছে। দিন রাত রুহির সঙ্গে অশান্তি, এমনকি এখনো পর্যন্ত সে রুহিকে টাচ পর্যন্ত করতে পারেনি। নামমাত্র একটা বৈবাহিক সম্পর্কে তারা জড়িয়ে আছে, তাদের ভেতরে মূলত কিছুই নেই। রাজ যখনই রুহির কাছে যেতে চেয়েছে, রুহি ততবারই রাজকে দূরে সরিয়ে দিয়েছে। দোহাই দিয়েছে হিয়াকে নিঃস্ব করতে পারলেই সে রুহিকে পাবে, আর না হলে না। এমনকি ওরা যখন হানিমুনে গেল তখনও ওদের মাঝে কিছুই হয়নি। বাদ বাকি যা ছিল সবটাই লোক দেখানো। রুহির বলা কথাটা রাজ প্রথম দিকে সহজভাবে মেনে নিলেও সময়ের সাথে সাথে সে ভালোই বুঝতে পারছে ব্যাপারটা মোটেও সহজ নয়। আর যেখানে হিয়ার সাথে তার ভাইয়ের নাম জড়িয়ে আছে, ব্যাপারটা অসম্ভব বলা যায়। রাজ নদীর ধারে বসে সিগারেট ফুঁকছে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে ধরণীতে, অথচ রাজের সেদিকে খেয়াল নেই। সে আছে ভাবনার রাজ্যে। রাজের দৃষ্টি পানির দিকে। এখানে এসেছে কখন তার খেয়াল নেই। ওর পাশে পড়ে আছে অগণিত সিগারেট। এই দুনিয়ার সবচেয়ে অভাব হচ্ছে শান্তির অভাব, একটুখানি সুখের অভাব। এই মুহূর্তে রাজের একটু সুখের প্রয়োজন, শান্তিতে শ্বাস নেওয়ার প্রয়োজন। না হলে যে দুনিয়ায় বেঁচে থাকাটা বড্ড কঠিন হয়ে যাচ্ছে তার কাছে। ভাইয়ের সাথে হিয়াকে দেখলেই তার অন্তরের জ্বলন শুরু হয়, হৃদয়টা পুড়ে ছারখার হয়ে যায়। সে জানে না এই ব্যথার কারণ কি। একটা সময় যে মেয়েটাকে কষ্ট দিতে এত প্ল্যান বানালো, যে মেয়েটাকে এত ছোট করলো, তাকে দেখেই আজ সে মুগ্ধ হয়। আজ তার কাছেই তার হাত পেতে টাকা চাইতে হয়। কি অদ্ভুত সব। আচ্ছা, নিয়তি কি সব সত্যি ফিরিয়ে দেয়? হয়তো দেয়। এই যে রাজের মনে যত অশান্তি, সবই তো হিয়াকে ঘিরে। হিয়াকে দেওয়া কষ্টগুলো সময়ের সাথে সাথে তার জীবনে ফিরে এসেছে। অশান্তির অনলে দগ্ধ হয়ে যাচ্ছে সে। হিয়াকে দেখে রাজ কষ্ট পায়। সেই কষ্ট নিয়ে যখন রুহির কাছে যায়, তখন সে আগুনে ঘি ঢালার মতো করে রুহি আরও কথা শুনিয়ে দেয়। অথচ রুহির উচিত ছিল রাজের দুঃসময়ে পাশে থাকার। এরপর রাজ বেকার। এত দিন না হয় সিঙ্গেল ছিল, ভাইয়েরটা খেত, এখন বউ হয়েছে। বউ নিয়েও কি ভাইয়ের ইনকাম খাওয়া যায়? আর বউ যদি মানুষ হতো তাহলে তো হতোই একটা জলহস্তি। কাল নাগিনী বিয়ে করে তার জীবনের 13টা বেজে গেছে। এ কথা মনে পড়লেই রাজ হাতের সিগারেটটা ছুঁড়ে মারল দূরে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে এমন অবস্থা। খানিকটা সময় পর রাজ নিজেকে ঠিক করে নিল। ধূসর রঙা শার্টের হাতাটা গুটিয়ে নিল। ডান পাশে থাকা সিগারেটের প্যাকেট থেকে আরেকটা সিগারেট বের করে জ্বালিয়ে নিল। ঠোঁটে গুজে ফের তাকালো নদীর স্বচ্ছ পানির দিকে। রাজের জীবনের অশান্তির অন্তিমে আছে। যৌবনের নেওয়া একটা ভুল সিদ্ধান্ত, বউয়ের ভালোবাসা পাওয়ার জন্য সে হিয়াকে রেপ করতে চেয়েছিল। এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। রাজ ঘুণাক্ষরও বুঝতে পারেনি রুহি এটা নিয়ে তাকে ব্ল্যাকমেল করবে। বুঝলে কি আর করতো সে? যার জন্য করি চুরি সেই বলে চোর। রাজের ব্যাপারটা অনেকটাই ওরকমই। রুহিকে খুশি করতেই তো সে এমন একটা
করতে চেয়েছিল, আর সেই রুহি কিনা তাকে ব্ল্যাকমেল করে। রাজ ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নদীর জলে নিজের মুখের অবয়বটা দেখল সে। ভীষণ হাসি পেল নিজেকে দেখে। এই রাজ এবং কয়েক মাস আগের রাজের মধ্যে কী পরিমাণ তফাৎ ছিল তা তো ওকে দেখলেই বোঝা যায়। রাজ নিজের অবয়বের দিকে তাকিয়ে বলে উঠল, এভাবে নিঃশেষ হওয়া যাবে না রাজ। তুই তো এমন ছিলি না। যে কোনো একটা তোকে বেছে নিতেই হবে। এখন তুই ভাববি তুই কোনটা বেছে নিবি। সেই ভাই যার কাছে ছোটবেলা থেকেই হেরে এসেছিস তুই। হিয়া যদি নাফির সাথে সংসার করে তাহলে নাফি এবারও জিতে যাবে রাজ। আবার হিয়া কিন্তু নির্দোষ ছিল। তাকে ঠকাতে গিয়েই তোর জীবনে আজ এত কিছু। তুই কি ভাবিস তুই হিয়ার ক্ষতি করলে তোর ভাই তোকে ছেড়ে দেবে? আবার দেখ, তুই এসব কার জন্য করবি? তোর সো কল্ড ওয়াইফ যে তোকে এক ফোঁটা দাম দেয় না। তুই কি ভাবিস ওর স্বার্থ সিদ্ধি হয়ে গেলে ও তোকে নিজের কাছে রাখবে? রাজ শেষের কথাগুলো বলে নিজেই হেসে ফেলল। আনমনে পুনরায় বলে উঠল, বোকার স্বর্গে বাস করছিস রাজ। রোহিত তোকে এক সেকেন্ডে ছেড়ে দেবে? রাজ কিছুক্ষণ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের দিকে। নিজেকে আজ ভীষণ একা লাগছে তার। কার কাছে যাবে, কাকে বলবে তার মনের কথা, কে দিবে একটু ভালো বুদ্ধি? সে আজ চরম অসহায়। রুহি বাপের বাড়িতে এসেছে, একাই এসেছে সে। তখন রাত, সবাই খাবার টেবিলে বসে আছে। রুহি বসেছে নিজের বাবার পাশে। এই বাড়িতে আসার পরে এই প্রথম তার বাবার সাথে দেখা হলো। কামরুল হাসান মেয়েকে দেখেই বললেন, কি মা, কেমন আছিস? রুহি হেসে জবাব দিল, আছি ভালোই। তোর শরীরে কি অবস্থা? কামরুল হাসান স্বাভাবিকভাবে বলে উঠলেন, যাচ্ছে ভালোই। হিয়া মামুনের কি অবস্থা? হিয়ার কথা শুনেই রুহির মাথায় আগুন জ্বলে উঠল। কেন, এই হিয়া ছাড়া কি আর কিচ্ছু নেই জীবনে? রুহি তো তার মেয়ে। রুহির সম্পর্কে তো সে চাইলে আরও কিছু প্রশ্ন করতে পারত, কিন্তু না, সে করলো না। নিজের বাবার উপর বিরক্ত হলো রুহি। সে রাগে সাপের মতো ফোঁস করতে লাগলো। বিষ দাঁত থাকলে সে এখনই কামড়ে দিত। ঠিক এই কারণেই রুহি হিয়াকে দেখতে পারে না। এখন হিয়া না থাকলে নিশ্চয়ই তার বাবা আরও কিছু বলতো তাকে। রুহি নিজের রাগ সংবরণ করে নিল মুহূর্তের মধ্যেই। মিকি হেসে জানালো, হিয়া ভালোই আছে, সংসারে কাজ করছে সে। আমি আর কি, সে বড় বউ, তাছাড়া তার স্বামীর ইনকামে সংসার চলে। দাপটে বাপ মাটিতে পড়ে না। কামরুল হাসান একদিকে খুশি হলেন, হিয়া ভালো আছে, এটাই তো অনেক। সে তার ভাইকে দেওয়া কথা তো রাখতে পেরেছে, এটাই অনেক। তবে তিনি বিচলিত হলেন রুহির কথার ধরন শুনে। এইভাবে বলছিস কেন মা? হিয়ার সাথে ঝামেলা হয়েছে? দাপট মানে? হিয়া তো এমন মেয়ে না। রাগটা আর নিজের মধ্যে রাখতে পারল না রুহি। টেবিলের উপরে থাকা কাচের গ্লাসটা হাতে নিয়ে সজোরে ছুঁড়ে মারল ফ্লোরে। কাঁচ ভাঙার বিকট শব্দ হলো ডাইনিংয়ে। সবাই অবাক হতবাক। এরই মধ্যে রুহি নিজের বাবার উপর চেঁচিয়ে বলল, কেন, হিয়া কি ফেরেশতা? ও ভুল হতে পারে না? ও করতে পারে না কিছু? বাবা, তুমি এমনভাবে কথা বলো মনে হয় আমি তোমার মেয়ে না। আমার তো মাঝে মাঝে মনে হয় হিয়া তোমারই মেয়ে। ওর বাপ তুমি, আর ওর মা তোমার স্ত্রী, অবৈধ স্ত্রী যাকে বলে। রুহির কথা শেষ হতে না হতেই ঠাস করে একটা চর পড়ল ওর মুখের ওপর। চরটা মেরেছে ওর মেজো চাচা। রুহির মা ততক্ষণে এগিয়ে এসেছে মেয়ের কাছে। তিনিও প্রচণ্ড ক্ষেপে গিয়ে রুহিকে থাপ্পড় মারল। কামরুল হাসান মাথা নিচু করে বসে আছেন। তিনি পাথর বনে গেলেন। হেলেনা তরকারির একটা বোল নিয়ে আসছিলেন ডাইনিংয়ে। রুহির শেষ কথাটা শোনা মাত্র ওনার হাত থেকে বোলটা পড়ে গেল মেঝেতে। হিয়া তখন গভীর ঘুমে বিভোর। রাত তখন অনেক বেশি। হঠাৎ কারো অস্পষ্ট ডাকে হিয়া নড়ে চড়ে উঠল। ঘুমটা হালকা হতেই শুনতে পেল অস্পষ্ট নাফির কণ্ঠস্বর, এই ময়না, ওঠো না। হিয়া পিটপিট করে তাকালো। অমনি নাফি হিয়ার ঠোঁটে টপ করে একটা চুমু খেল। হিয়ার নাকে নাক ঘষে দিল। আদুরে সরে বলে উঠল, ঘুম ভেঙেছে? বাপরে, সে কখন থেকে ডাকছে? হিয়ার ঘুমের ঘোর তখনও কাটেনি ভালো। সে ঘুমু ঘুমু কণ্ঠে আওড়ালো, কিছু হয়েছে? এত রাতে কেন ডাকছেন? নাফি হিয়ার দু হাত টেনে ধরল, বসিয়ে দিল হিয়াকে। হিয়ার দু গালে হাত রেখে বলল, তুমি না বলেছিলে রাতের শহর দেখার খুব ইচ্ছে তোমার? চলো, আজকে রাতের শহর দেখবো আমরা।
নাফির মুখে এমন কথা শুনে হিয়ার ঘুমটা উড়ে গেল। দুদিন আগেই কোনো এক কথার মাঝে হিয়া বলেছিল তার রাতের আকাশ দেখার খুবই ইচ্ছা। কথাটা সে সাধারণভাবেই বলেছিল, ঘুণাক্ষরেও বুঝতে পারেনি নাফি তার কথাটা সিরিয়াসলি নেবে। হিয়াকে চুপ থাকতে দেখে নাফি খাট থেকে নেমে গেল, হিয়ার দু হাত ধরে টেনে নিয়ে নামালো। হিয়ার ঘুমের রেশ পুরোপুরি কাটেনি তখনও। হিয়া স্থির হয়ে দাঁড়ালো না, নাফির বুকের কাছের শার্ট ধরে দাঁড়ালো। সুন্দর একটা স্বপ্ন দেখছিল। ঘুমের মধ্যে কার বাইরে যেতে ইচ্ছা করে, হিয়ারও করলো না। আজকে যাব না, অন্যদিন যাব। হ্যাঁ, নাফি শুনলে তো হিয়ার কথা শেষ হতেই নাফি হিয়াকে পাজা কোলে করে তুলল। হিয়া তখন অনুভব করলো তার অবস্থান শূন্যে। ঘুমের যেটুকু রেস্ট ছিল তা পুরোপুরি হাওয়া হয়ে গেল। সে সম্পূর্ণ চোখ তুলে তাকালো, নিজেকে নাফির কোলে আবিষ্কার করলো সে। তাতে বেশ লজ্জা পেল মেয়েটা। নাফির গলাটা জড়িয়ে ধরে বলল, আপনি কি পাগল? এমন করে কেউ? এমন মাঝরাতে কে বলেছে ঘুরতে যেতে? নাফি তখন হিয়া সমেত সিঁড়ি দিয়ে নামছে। নাফি সাবধানে হিয়াকে নিয়ে নামতে লাগলো এবং সেই সাথে বলল, আমি পাগল তো শুধুমাত্র আপনার জন্য মহারানী। আর মাঝরাতে আমার বউয়ের ঘোরার ইচ্ছে। বউয়ের ইচ্ছে তো আমাকে মেটাতেই হতো, তাই এখন ঘুরতে যাচ্ছে। আপনার কোনো সমস্যা? হিয়া কিছু বলার আগেই ওরা ড্রয়িং রুমে এসে পৌঁছালো। ড্রয়িং রুমে রাজকে বসে থাকতে দেখে নাফি হিয়া দুজনেই আশ্চর্য হলো। তবে নাফি হিয়াকে কোল থেকে নামালো না, রাজকে সম্পূর্ণ ইগনোর করে না দেখার ভান করে চলে গেল। কিন্তু হিয়া তা করলো না, তার মাথায় দুষ্টু একটা বুদ্ধি চাপলো। রাজ তো হিয়ার দিকেই তাকানো ছিল। হিয়া তখন রাজের দিকে তাকিয়ে বাঁকা হাসলো, বিয়ের দিনের মতো করে। রাজের দিকে দেখালো নিজের মিডল ফিঙ্গার, ইশারায় বলল, মুড়ি খা তুই। নরম বিছানার এক কোণে চুপচাপ বসে আছে কামরুল। থম মেরে বসে আছেন তিনি, কথা বলার শক্তিও নেই আপাতত। চশমাটা নিচে কখন পড়ে গেছে সেটাও টের পাননি তিনি। অথচ চশমা ছাড়া মানুষটা অচল। কতক্ষণ যাবৎ এখানে চশমাহীন বসে আছে কে জানে। তার তো একটাই মেয়ে ওই রুহি, কখনো কোনো কিছুরই অভাব বুঝতে দেননি। সবাই বলে বাবা মারা নাকি একটু বেশি ভালোবাসে মেয়েকে। কামরুলও তো রুহিকে ভালোবেসেছেন। কামরুল হাসানের মনে পড়ে রুহি যখন জন্ম নিয়েছিল ওর মাঝে তিনি নিজের মাকে খুঁজে পেয়েছিলেন। মেয়ে হওয়ার খুশিতে সমস্ত এলাকায় মিষ্টি বিতরণ করেছিলেন তিনি। ছোট থেকেই তারা বাবা মেয়ে ছিল ফ্রেন্ডলি। বলা যায় রুহি মায়ের সাথে যতটা না ফ্রি ছিল তার দ্বিগুণ ফ্রি ছিল বাবার সাথে। তাহলে এতটা দূরত্ব কবে সৃষ্টি হলো মেয়ের সাথে? ঠিক কতটা দূরত্ব সৃষ্টি হলে একটা মেয়ে তার বাবাকে এমন অপবাদ দিতে পারে? কামরুল ইসলাম বুঝে উঠতে পারলেন না। হিমালয়ের মতো ঠান্ডা, পাহাড়ের মতো অটল মানুষটা রুহির এই কথায় সম্পূর্ণ ভেঙে পড়েছেন। হ্যাঁ, হিয়াকে তিনি ভালোবেসেছেন, কিন্তু রুহির থেকে বেশি নয়, কখনোই না। তিনি জানেন তার সীমাবদ্ধতার কথা। হিয়াকে তিনি রুহির থেকে ভালোবেসেছেন এটা কোনো ক্রমেই সত্যি নয়, বরং রুহির পরে হিয়াকে স্নেহ করেন। যতটা স্নেহ করলে এতিম ভাতিজিটার বাবার অভাব না মনে হয়, যতটা খোঁজ নিলে মনে হয় হিয়া বাবা হারিয়েও বাবার ছায়া তলে থেকেছে। এই যেমন রুহির জন্য একটা পোশাক আনলে ওরকম একটা হিয়ার জন্য আনতো। পাশে যদি হিয়ার মনে হয় তার বাবা থাকলে সে এমন পোশাক পরতে পারত, ব্যাস, সবটাই ছিল দায়িত্ববোধ। কিন্তু এসবের মাঝে তার মেয়েটা কবে এতটা পর হলো? রুহির কথাটা মনে পড়তেই কামরুল হাসান বিমর্ষ হয়ে পড়েন। বুকের মাঝে চাপা কষ্ট মাথাচাড়া দিয়ে উঠতে চায়। দু ফোঁটা অশ্রু জমে চোখে। কোনোভাবেই মেনে নিতে পারছে না এসব। কামরুলের ভাবনায় ইতি টেনে রুমে প্রবেশ করলেন রুহির মা। তিনিও কম ধাক্কা খাননি। মেয়েটা এভাবে বলল কেন কিছুই বুঝতে পারেনি। তিনি চেনেন নিজের স্বামীকে, আবার বোন তুল্য যা কেউ চেনেন তিনি। দুজনেই পবিত্র তাদের সম্পর্কে, এটা তিনি ভালোই ভাবেই জানেন। মেয়েটা কিসের ভিত্তিতে এসব বলল? রুহির মা নিঃশব্দে স্বামীর পাশে এসে বসলেন। কামরুলের হাতটা নিজের হাতের মধ্যে নিলেন, ক্ষীণ কণ্ঠে বললেন,
রুহির আব্বা, আপনি কষ্ট নিয়েন না মনে, মেয়েটা ছোট মানুষ, কি বলতে কি বলেছে ওসব ধরে রাখবেন না। আচ্ছা, তোমার কখনো মনে হয়েছে এমন, মানে রুহি যেটা বলেছে সেটা সঠিক? ভদ্রমহিলা জিভ কামড় দিলেন, অতি দ্রুততার সাথে বললেন, এসব কি বলছেন? ছি ছি, এসব কথা তো আমরা কখনো কল্পনায়ও আনতে পারিনি। এসব বলবেন না দয়া করে। কামরুল তখন পুরোপুরি বিধ্বস্ত ভেঙে যাওয়ার গলায় বললেন, তাহলে কোনো কমতির কারণে মেয়েটা এমন অপবাদ দিল? বলতে পারো? রুহির মা, আমার যে সমস্ত শরীর ভেঙে আসছে, এই নির্মম নিয়তি দেখতেই কি সারা জীবন ত্যাগ করে সন্তান মানুষ করেছিলাম বলো? রুহির মা জবাবে কোনো কথা বলতে পারলেন না, শুধু কামরুল হাসানের গলাটা জড়িয়ে ধরলেন। কেঁদে ফেললেন তিনি, কাঁদতে কাঁদতেই বললেন, জানি না ও এসব কেন বলল, সব আমার দোষ, সব সব। মেয়েটাকে আদরে মানুষ করতে গিয়ে মানুষত্বের শিক্ষাটা দিতেই ভুলে গেছি, যার জন্য আজ আপনাকে এমন কথা শুনতে হলো। আপনি আমাকে ক্ষমা করবেন রুহির আব্বু। কামরুল জবাবে শুধু একটা কথাই বললেন, আমাকে একটু একা থাকতে দাও। যাও গিয়ে হেলেনাকে দেখো, না জানি বেচারি কি করবে। জীবনের অর্ধেকটা সময় বিধবা হয়ে সম্মানের সাথে বেঁচেছে, অথচ আজ মেয়ের মুখে এমন কথা শুনতে হলো। রুহির মা সময় দিলেন নিজের স্বামীকে। আসলেই তো হেলেনা সেই যে ঘরের দরজা দিয়েছে তার তো আর দেখাই নেই, না জানি কতটা কষ্ট পেয়েছেন। রুহির মা আর থাকলো না সেখানে। রুহিকে তখন মারার পরে ও তলফি তপলা গুটিয়ে চলে গেছে ও বাড়িতে। এজন্য রুহির মা সিদ্ধান্ত নিলেন রাজের কাছে কল করে জিজ্ঞেস করবেন রুহি পৌঁছেছে কিনা। রাত তখন বেশ গভীর, যদিও শহরাঞ্চলে এসব স্বাভাবিক, তবুও রুহির মায়ের চিন্তা হলো রুহির জন্য, শত হলেও মা তো।